আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসএসসি গণিত অধ্যায় ৮ এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের একটি প্রমাণ নিয়ে আসছি। আমরা আজকের ক্লাসে উপপাদ্য ১৯ এর প্রমাণ করব। উপপাদ্য ১৯টা কি বলছে দেখো, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এটা আমরা আজকে প্রমাণ করব। তো এর জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন হবে। হ্যাঁ, তার আগে বলে নেই, উপপাদ্যের যে কোনো প্রমাণ করতে গেলে তোমাদের তিনটি জিনিস অবশ্যই তোমার প্রমাণের মধ্যে নিয়ে আসতে হবে। অবশ্যই উপপাদ্যের প্রমাণে তিনটি জিনিস লেখার মধ্যে থাকতে হবে। প্রথমত, বিশেষ নির্বচন লিখতে হবে। বিশেষ নির্বাচন লিখতে হবে। এই বিশেষ নির্বাচন তোমরা কোথায় পাবা? এটা প্রশ্নের মধ্যেই থাকবে। প্রশ্ন যেটা থাকবে ওই প্রশ্ন অনুসারে তোমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে। দ্বিতীয়ত, বিশেষ নির্বাচনের উপরে ভিত্তি করে অঙ্কনের জন্য প্রমাণের জন্য তোমাকে কিছু অঙ্কন করে নিতে হবে। ২ নম্বরে অঙ্কন থাকবে। ৩ নম্বরে অঙ্কনের উপর ভিত্তি করে তোমাকে প্রমাণ করতে হবে। এই তিনটি পয়েন্ট অবশ্যই উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে তোমাদের শুধু প্রমাণ করলে হবে না, এই তিনটি জিনিস তোমার অবশ্যই ধারাবাহিকভাবে থাকতে হবে। তো প্রথমত বিশেষ নির্বাচন নিয়ে কথা বলি, নির্বাচন নিয়ে তারপরে অঙ্কন, তারপর প্রমাণ। তো আমি মিশাই দিচ্ছি, তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে উপপাদ্যের যে কোনো উপপাদ্যের প্রমাণ করতে গেলে এই ধারাবাহিকভাবে তোমাদের এই তিনটে জিনিস লিখতে হবে। তো দেখো, প্রথমত বিশেষ নির্বাচন কিভাবে লিখবা। বিশেষ নির্বাচন, এখানে কি বলছে প্রশ্ন দেখো, বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তার মানে এখানে আমাদের অবশ্যই একটা বৃত্ত থাকবে, তো এই বৃত্তকে নামকরণ করতে হবে। তো আমরা প্রশ্ন অনুসারে যে তথ্যটা আসে সেই অনুসারে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ধরে নিলাম এর কেন্দ্রটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের সমদূরবর্তী সকল জ্যা, অর্থাৎ বৃত্ত থেকে সমান দূরে অবস্থিত দুটি জ্যা থাকবে। দুটি বলতে এখানে বলছে সকল জ্যা, তার মানে একাধিক জ্যা হতে পারে, যে কোনো জ্যা, তাদের অবস্থান বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে থাকবে এরকম। তো আমরা একসাথে তো আর একাধিক করব না, আমরা দুটি নিয়ে প্রমাণ করব। এই জন্য যে কোনো জায়গায় যে কোনো পাশে জ্যা অঙ্কন করলে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে একটা জ্যা নিলাম, এইটা বৃত্তের কেন্দ্র থেকে যত দূরে নিব, ঠিক অনুরূপ পরেরটাও যাতে তত দূরে হয় আইডিয়া করে নিব। এখানে একদম মাপ যোগ করে নিতে হবে এমন কোনো কথা না। তবে যদি উপপাদ্য সম্পাদ্য হয় তাহলে মাপ যোগ করেই নিতে হবে। এখানে যেহেতু উপপাদ্য, আমাদের মোটামুটি আইডিয়া করে একটা নিলেই হবে, একদম মাপ যোগ করে যে নিতেই হবে এমনটা না। দেখো, এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা উপরে এদিকে একটা জ্যা নিলাম, এদিকে একটা, তুমি যে কোনো পাশে নিতে পারো। তোমরা খেয়াল রাখবা কেন্দ্র থেকে একটা জ্যা যত দূরে হবে অন্যটাও যাতে ঠিক তত দূরে হয়। কেন? কারণ আমাদের এখানে প্রশ্নই বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে কেন্দ্র থেকে যে জ্যাগুলো হবে সেগুলো সমান দূরে থাকবে। সকল জ্যা পরস্পর সমান, তাহলে ওই জ্যাগুলো যে সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। তা দেখি আমরা কেন্দ্র থেকে এইখানে যে জ্যাটা নিলাম এটা নামকরণ করি, ধরলাম এটা এ বি জ্যা, আর নিচে যে জ্যাটা নিলাম এটা আমরা ধরে নিলাম যে এটা সিডি জ্যা। এখন এই দুটা জ্যা যে পরস্পর সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই পর্যন্ত তথ্য কিন্তু আমরা প্রশ্ন থেকে পাচ্ছি, যেটা তথ্য আমরা প্রশ্ন থেকে পাবো সেটি হবে আমাদের বিশেষ নির্বাচন। তাহলে কি করব, এখানে যতটুকু পাইছি আমরা অতটুকু লিখবো। কি লিখবো? যে মনে করি, মানে আমরা প্রশ্নের ধারণা থেকে যতটুকু পাইছি ততটুকুই আমরা বিশেষ নির্বাচনে লিখবো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে কি এ বি এবং সিডি, দেখো তো কি এ বি এবং কি সিডি দুটি জ্যা কেন্দ্র ও থেকে কি সমদূরবর্তী, ওর থেকে কি
দূরত্ব কি সমদূরবর্তী না? ও থেকে সমদূরবর্তী। দেখো আমরা কিন্তু এতটুক আইডিয়া করে প্রশ্ন অনুসারে আমরা কিন্তু লিখছিলাম, সেটাই লিখলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এখান থেকে সেই বৃত্ত থেকে বৃত্তের এবি এবং সিডি দুইটি যায়, একটা এবি যায় আর একটা সিডি যায়, সেটি কি কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা ধরে নিলাম। ঠিক আছে, কারণ আমরা এখানে কিন্তু আমি একটু আগেই বললাম যে হুবহু এটা লাগবে না, আমরা একটা আন্দাজ করে নিব, সেই আন্দাজ করে কিন্তু নিলাম এবং সেটাই কিন্তু এখানে লিখলাম। এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এবি এবং যে সিডি, এবি এবং সিডি এই দুটি যা পরস্পর সমান। এবি এবং সিডি এই দুটি কি পরস্পর সমান। এখন খেয়াল করে এখান থেকে সমান দূরে জন্য আমরা এখানে একটা ধরো আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, অঙ্কনে আমরা এটা করে নিব। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। এখন আমাদের কিন্তু দেখো বিশেষ নির্বাচনটা শেষ, এতটুকু লিখলেই এনাফ, এখানে আর বেশি কিছু লিখতে হবে না। এরপর আমি বলছিলাম প্রথম পয়েন্টের পরে দ্বিতীয় পয়েন্ট বলছিলাম অঙ্কন করে নিতে হবে। এই উপপাদ্যটা প্রমাণের জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন আছে, এই অঙ্কনটা আমরা এখন করে নিব। দেখো 2 নম্বর পয়েন্টে অঙ্কন, কি অঙ্কন করব? আমরা এ বি এর উপরে একটা লম্ব আঁকবো, এই লম্বের নাম দিলাম ও ই, আর সিডি এর উপরে আর একটা লম্ব আঁকবো ও থেকে, এই লম্বের নাম দিলাম ও এফ। অর্থাৎ এখানে যে সিডি এর যে বিন্দুতে আসলো সেই বিন্দুর নাম দিলাম এফ, আর এ বি এর লম্বটা যে বিন্দুতে আসলো সেটার নাম দিলাম হচ্ছে ই। এখন আমাদের অঙ্কনটা হবে এটা, এবং আরেকটি কাজ করতে হবে এখানে, সেটাকে এই যে আমাদের এখানে কিন্তু প্রমাণ করতে হবে এ বি এবং সিডিটা সমান। এখন এ বি হচ্ছে একদিকে, সিডি হচ্ছে আর একদিকে, এই দুইটার মাঝখানে দূরত্ব নির্ধারণ করতেছে ও ই এবং ও এফ, এই দুইটা পরস্পর সমান, এটা আমাদের হচ্ছে প্রমাণের মধ্যেই কিন্তু বলা আছে। তো এটা না হয় আমরা পাচ্ছি এটা এটা সমান, এই সমান থেকে এটা আমরা কিভাবে প্রমাণ করব? এটা কিন্তু এভাবে প্রমাণ করা যাবে না সরাসরি। তবে আমরা এখন একটা কাজ করতে পারি, এর মধ্যে যদি এই ও আর এ, ও সি, অথবা এদিকে ও ডি ও বি যদি আমরা যে কোনো এক পাশে যোগ করে নিই, তাহলে এই এই অংশটা যেটা প্রমাণ করতে হবে, এই যে এ বি, এই এ বি এর একটা অংশ আমাদের একটা ত্রিভুজের মধ্যে পড়ে যাবে। ঠিক অনুরূপ এপাশেও আমাদের কি হবে, এই সি ডি এর একটা অংশ আমাদের ত্রিভুজের মধ্যে পড়ে যাবে। তখন আমরা যদি এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান দেখাইতে পারি, তাহলে আমরা বলবো যে ওই ত্রিভুজ এবং এই ত্রিভুজটা পরস্পর সমান। কেন? কারণ আমরা অলরেডি 18 নম্বর উপপাদ্য থেকে জানি যে কেন্দ্র থেকে যদি কোনো বৃত্তের মধ্যবিন্দুতে যদি জ্যায়ের কেন্দ্র থেকে কোনো ব্যাস কোনো বৃত্তের মধ্যবিন্দু ছেদ করে, তাহলে ওইটার বাহু দুইটি পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এইটার বাহু যদি এই বাহুটার সমান হয়, এই বাহুটাও এই বাহুটার তখন সমান হবে যখন আমরা এইটা এবং এইটা এই দুইটা সমান প্রমাণ করতে পারবো। তো এইটা আর এটা যদি সমান প্রমাণ করতে যাই, তাহলে আমাকে ও আর এ যোগ করে একটা ত্রিভুজের মধ্যে ওই বাহুটাকে নিতে হবে। অনুরূপ ভাবে ও আর সি যোগ করে আমাকেও এই বাহুটা ত্রিভুজের মধ্যে নিতে হবে। নেওয়ার পরে আমাদের কাজ হলো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসমতা দেখিয়ে এই বাহু আর এই বাহু সমান দেখানো। যদি আমি এই বাহু আর এই বাহু সমান দেখাইতে পারি, তাহলে আমি বলবো এই এই বাহু যদি সমান, আর এই বাহুর কিন্তু সমান হবে কেন? কারণ এটা মধ্যবিন্দু, আমরা জানি যে 18 নম্বর উপপাদ্যে জ্যায়ের মধ্যবিন্দু সমদ্বিবাহু সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে কিন্তু এটা সমান হবে। যখন আমরা বলবো এই বাহু সমান, তখন বলতে পারবো এটা এটার সমান। অথবা যদিও এই বাহু সমান আমরা বের করতে পারি, তাহলে আমরা বলবো এই বাহুটাও এই বাহুটার সমান, অর্থাৎ ওটা পুরাটা এই পুরাটা সমান হবে। এজন্য আমাদের যেটা করতে হবে, বৃত্তের মধ্যে জ্যা থেকে কেন্দ্র থেকে জ্যায়ের উপরে অর্ধেক তো আমরা পাচ্ছি এখানে, জ্যায়ের উপরে সংযোগ দিয়ে আমাদের ত্রিভুজ গঠন করে নিতে হবে। তারপরে ত্রিভুজের সর্বসমতা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। বুঝছো কি? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমাদের এখানে দুইটা ত্রিভুজ গঠন হয়ে গেল, একটা হচ্ছে ও এ ই, একটা হচ্ছে ও সি এফ। এই দুইটা ত্রিভুজের সর্বসমতা দিয়ে আমাদের মেইন টার্গেট হলো এইটা এবং এইটা সমান দেখানো, তাই না? আমাদের মেইন টার্গেট কোনটা বলতো? এ ই আর কি সি এফ টা সমান দেখানো। যদি আমরা এই দুইটা সমান দেখাইতে পারি, তাহলে আমরা ত্রিভুজের যে বৃত্তের যে দুইটি আছে এ বি এবং সি ডি, এই দুইটা আমরা সমান দেখাতে পারবো। এই জন্য আমাদের কি কি অঙ্কন করতে হলো? ও এ আর ও সি কি যোগ করতে হলো, আর এ বি এর উপরে ওই লম্ব আঁকতে হয়েছে, আর সিডি এর উপরে কি ও এফ লম্ব আঁকতে হয়েছে। আমরা সেটাই লিখবো, ও ই লম্ব
এ বি এবং একটা করছি কি ও এফ লম্ব সিডি আঁকি, ঠিক আছে। তারপরে আমরা কি করব, তারপরে ও এবং ও সি আগে আমাদের এটা আঁকতে হবে, তারপরে এটা যোগ করতে হবে। তাহলে ও এ এবং ও সি যোগ করি, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। বইয়ে যেভাবে আসে তোমরা চাইলে ওভাবেও দিতে পারো। এইটা এটা কিন্তু বইয়ের মধ্যে বিশেষ নির্বাচনের মধ্যে আছে। তোমরা এটা ওখান থেকে যেহেতু এখানে বলেই দিচ্ছে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, তাহলে কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে ওই এবং ও এফ এটা বিশেষ নির্বাচনের মধ্যেই বলে দেওয়া যায়। তবে যদি আমরা বিশেষ নির্বাচনের মধ্যে এই জিনিসটা না বলি তাহলে এটাকে আমরা অঙ্কনের মধ্যেও বলে দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এ পর্যন্ত অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো আমরা প্রমাণ করে উপরেরটা মিশিয়ে দিই। দেখো প্রমাণ, এবার আমরা প্রমাণ আসবো। আমরা 3 নম্বর ধাপে চলে আসছি। উপপাদ্য প্রমাণ করার জন্য 3টে জিনিসের প্রয়োজন হয়, একটি হলো বিশেষ নির্বাচন, একটি অঙ্কন, আর একটা হলো প্রমাণ। আমরা বিশেষ নির্বাচন অলরেডি করে দিচ্ছি, অঙ্কনও করে দিচ্ছি, এখন প্রমাণটা করব। দেখো আমি একটু আগেই বলছি আমাদের টার্গেট হলো কি, আমার টার্গেট হলো এইটা এবং এইটা সমান দেখানো। আর এইটা এটা সমান দেখাতে গেলে আমাদের অবশ্যই এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসমতা দেখাইতে হবে। আমি আগে বলছি ও এ যোগ করলেও হবে, ও বি যোগ করলেও হবে, যে কোনো এক পাশে হয় এইটা না ওটা। আমরা অর্ধেকটা যদি সমান দেখাইতে পারি তাহলে পুরোটাই সমান হবে, যে সে কারণে আমি চাইলে ও এ ও সি যোগ করতে পারি, চাইলে এটা না যোগ করে আমি এইদিকে ও বি ও ডি যোগ করতে পারি। অনেকে ভাবতে পারো যে এক পাশে যোগ না করে এই পাশে আমি ও এ যোগ করলাম, এই পাশে ও ডি যোগ করবো, তাও হবে, কোনো সমস্যা নেই। যে কোনো এই দুইটা বাহু যে অর্ধেক যে দুই দিকে ভাগ হয়ে গেল, এই দুইটা যে কোনো একটাকে ত্রিভুজের মধ্যে রাখলে হবে, এ পাশের দুইটার মধ্যে যে কোনো একটাকে ত্রিভুজের মধ্যে রাখলেই হবে, এবং ওই দুইটা ত্রিভুজের আমাদের সর্বসমতা দেখাতে হবে, এটাই হলো মেইন কাজ। এখন দেখো আমরা যেটা করব, এখানে ত্রিভুজ ও এ ই আর এখানে পাচ্ছি ও সি এফ, এই দুইটা হতে পাই। তাহলে এখানে এই দুটো ত্রিভুজের মধ্যে এইখানে আমাদের কিন্তু অঙ্কন অনুসারে এখানে একটা অর্ধেক বাহু এইদিকে হয়ে আছে আর ওইদিকে অর্ধেক বাহু আলাদা আছে। এটা নিয়ে একটা কথা আমরা হচ্ছে 18 নম্বর উপপাদ্য যেহেতু শিখে আসছি, সুতরাং এটা আগে বলে দিই, তারপর ওইদিকে যাই। দেখো যেহেতু যেহেতু হচ্ছে ওই এখানে এইটার ক্ষেত্রে ওইটা এ বি এর উপরে লম্ব, ওই লম্ব এ বি, এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, দেখো ওএফটা সিডি এর উপরে লম্ব করে আমরা আঁকছি, কিন্তু ওএফ লম্ব সিডি। দেখো ওই লম্ব হচ্ছে এবি আর ওএফ লম্ব হচ্ছে সিডি। দেখো আমরা ওএবি এর উপরে ওইটাকে লম্ব করে আঁকছি আর সিডি এর উপরে ওএফটাকে লম্ব করে আঁকছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এ ই ইকুয়াল বিই, এবং আমরা এখানে বলতে পারি সিএফ ইকুয়াল ডিএফ। দেখো ওইটা এবি এর উপরে লম্ব, আর আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস যদি জ্যা এর উপরে লম্ব হয় তাহলে ওই জ্যাকে এই ব্যাসটি কি করে সমান দুই ভাগে ভাগ করে। সেক্ষেত্রে আমাদের এই এবং বিই এই দুইটা কিন্তু সমান। অনুরূপ ভাবে এখানে যে এই ব্যাসটা সিডি কে সমান দুই ভাগে ভাগ করছে, কারণ লম্ব হয়েছে এখানে, যার কারণে আমরা বলতে পারি সিএফ ইকুয়াল ডিএফ। আমরা কিন্তু ওইটাই লিখছি, যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, সেহেতু আমরা বলতে পারি এই ইকুয়াল বি এবং সিএফ ইকুয়াল ডিএফ। এখন দেখো এই এইটা আমাদের ত্রিভুজের ভিতরে আছে, আমার কিন্তু বিটা ত্রিভুজের মধ্যে নেই। আমার প্রয়োজন যে এইটাকে সর্বসমতা দেখানো এটার সাথে, এই কারণে আমরা এইটা শুধু নিব, বিটার আমার আপাতত কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা এখানে এভাবে লিখতে পারি এ ই ইকুয়াল হাফ এই বিটা পুরাটার অর্ধেক, অর্থাৎ হাফ এবি। দেখো আমরা লিখতে পারি এ ইকুয়াল হাফ এবি। আমাদের কিন্তু এখানে এবিটার প্রয়োজন, বিটার কিন্তু কোনো প্রয়োজন নেই। আছে আমাদের প্রমাণ দেখাতে হবে এ বি ইকুয়াল কি সিডি। কি প্রমাণ দেখাতে হবে? এ বি ইকুয়াল সিডি। আর এখানে এইটা ত্রিভুজের ভিতরে আছে, সুতরাং এইটা আমাদের প্রয়োজন আছে। বিই কি প্রয়োজন আছে? নাই। এই জন্য আমরা যেটা করলাম, এখানে এইটা এ বি এর কতটুকু সেটা লিখবো। তাহলে এইটা হচ্ছে কি এ বি এর অর্ধেক, পুরাটা এ বি এর সমান যদি এটা হয়, পুরাটা এ বি এর এই এবং বি এই দুইটা পরস্পর সমান না, তাহলে আমরা কি বলতে পারি এইটা হচ্ছে কি এ বি এর অর্ধেক, আবার হচ্ছে কি বিটাও এ বি এর অর্ধেক। আমরা ওটা না বলে আমাদের যেহেতু এটা প্রয়োজন আমরা এটা বললাম
এইটা হচ্ছে কি এবি এর অর্ধেক। অনুরূপ ভাবে আমরা এইদিকেও বলতে পারি সিএফটা সিডি এর অর্ধেক, তাই না বলতো? সিএফটা কিসের অর্ধেক? হাফ সিডি। সিডি এর অর্ধেক বলতে হাফ সিডি। কি আপাতত কোনো সমস্যা আছে? সমস্যা আছে? হ্যাঁ, এখন দেখো আমাদের এখান থেকে আমরা জানতে পারলাম যে এইটা হচ্ছে এবি এর অর্ধেক আর সিএফটা হচ্ছে সিডি এর অর্ধেক। এখন দেখো খেয়াল করে দেখো আমাদের এই যে এই আর সিএফ এটা কিন্তু প্রমাণ করতে হবে। সুতরাং যেটাকে আমরা প্রমাণ করব ওটা নিয়ে আপাতত কোনো কথা বলবো না, কারণ আমরা সর্বসমতা দেখানোর পরে বলবো যে ওইটা সমান। এখন ওইটার আমার আপাতত কোনো কাজ নেই। দেখো আমরা বাকি যে বাহু, এই যে এটা বাহু আছে, এটা বাহু আছে, কোণ আছে, এগুলার কোনটা কোনটা সমান কিনা আমরা এটা খোঁজার চেষ্টা করব। আমাদের ত্রিভুজের সর্বসমতার জন্য কয়টার জিনিসের প্রয়োজন হয়? তিনটি জিনিসের প্রয়োজন হয়, মিনিমাম তিনটি। একটা ত্রিভুজের তিনটা উপাদানের সাথে আর একটা ত্রিভুজের তিনটা উপাদান সমান হতে হবে, তবেই আমরা বলতে পারবো যে ত্রিভুজটা কি সর্বসম। তো আমরা সেই জিনিসগুলো খোঁজার চেষ্টা করব, দেখবো যে আসলে এই ও এ ই আর হচ্ছে ও সি এফ এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটা উপাদান সমান আসে কিনা। দেখো আমরা সেটাই করব, লিখবো ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ হতে পাই। দেখো ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ হতে পাই। কি কি জিনিস মিল পাচ্ছি দেখো তো। এখানে ও এ আর ও সি এই একটা বৃত্তের দুইটাই একটা বৃত্তের ব্যাসার্ধ না? কারণ আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব না বলতো? তাহলে এইটা আর এইটা ওই একটা বৃত্তেরই দুইটা ব্যাসার্ধ না? সুতরাং আমরা বলতে পারি কিনা বলতো, আমরা জানি যে একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকা হোক না কেন, দেখো এই ধরো একটা বৃত্ত, এখানে আমরা যতগুলো ব্যাসার্ধ নেই, এই ব্যাসার্ধ গুলা কি কম বেশি হবে না সবগুলোই সমান হবে? অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না যে ও এ ইকুয়াল ও সি? পারি কিনা হলো? ও ইকুয়াল ও সি কেন বলতে পারি? কারণ এগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। কেন বলতো? একই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে আমরা অলরেডি জানি যে ও ই আর ও এফ এই দুইটা কিন্তু পরস্পর সমান। কেন সমান? কারণ এই যে এখানে বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার আমরা এই দুইটা যে আমরা কেন্দ্র থেকে ধরছিলাম সমদূরবর্তী, তাহলে আমরা বলতে পারি ও ইকুয়াল ও এফ। কি বলতে পারি বলতো? ও ইকুয়াল ও এফ। এটা কোথায় পাইলাম? এটা দেওয়াই আছে, এটা প্রশ্নে কি আছে? দেওয়া আছে। আমরা ওটাই লিখবো যে এটা দেওয়া আছে। বুঝছো কিনা বলতো? বুঝছো? তাহলে দেখো আমাদের এখানে ও ইকুয়াল ও এফ, তাই আমরা দুইটা অপাত্তকে সমান পাইছি না? আরেকটা আছে, সেটা কি সিএফ আর হলো এই। এই দুইটা আমরা সমান বলতে পারবো না, কেন? কারণ ওটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে ওটা যদি না হয় তাহলে এখন আমার কি করতে হবে? বাহুতে শেষ, তিনটা বাহু তো পাচ্ছি না এখন, তাহলে একটা কোণ দেখতে হবে। এখন আমি এই কোণ আর এই কোণ যে সমান এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এখানে তেমন কোনো তথ্য নেই। আবার এই কোণ যে সমান এটার ভিত্তিতেও তেমন কোনো তথ্য নেই যে আমরা কোনো কিছুর ভিত্তিতে বলতে পারি এই দুটা কোণ সমান। তবে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান এটা আমরা কিন্তু বলতে পারি। কিভাবে বলতে পারি? কারণ আমরা এই যে অঙ্কনের সময় বলছিলাম ওই লম্ব এবি আর ও এফ লম্ব কি সিডি, এটা বলছিলাম। যেহেতু এই দুইটা লম্ব লম্ব হলে কি এই কোণটা আমরা কি এক সমকোণ বলতে পারি না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ ও ই এ এই কোণ আর হচ্ছে কি কোণ ও ও এফ সি, তাই না? কোণ ও এফ সি এই দুটি কি ইকুয়াল হচ্ছে এক সমকোণ। আচ্ছা এখানে না লিখে আমরা এখানে এই দুইটা সমান লিখলাম, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে ও ই এ এই কোণ ইকুয়াল ও এফ সি এই কোণ, এই দুইটা কোণ হচ্ছে কি এক সমকোণ। কি কোণ এটা বলতো? এই দুইটা কোণ এক সমকোণ। কেন? যেহেতু কি ও ইটা এবি এর উপরে লম্ব এবং ও সিটা কার উপরে লম্ব? সিডি এর উপরে লম্ব। দেখো তো আমরা তখন এখানে অঙ্কন করছি তখন ওইটা এ বি এর উপরে লম্ব করে অঙ্কন করছি না? আবার এখানে যখন অঙ্কন করলাম আমরা তখন কি ও এফটা সিডি এর উপরে কি লম্ব করে অঙ্কন করছি না? যেহেতু এখানে লম্ব, তাহলে লম্ব হলে সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না এখন যে ও ই এ এই কোণ আর ও এফ সি এই কোণ এই দুইটা কোণই হচ্ছে এক সমকোণ? আর যদি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় দুইটা কোণের মান, তাহলে দুইটা কোণ কি পরস্পর সমান কিনা বলতো?
অবশ্যই সমান। তাহলে দেখো এখন আমাদের একটা দুইটা তিনটা উপাত্ত কি সমান হয়েছে না? এখন কি তাহলে আমরা বলতে পারি না যে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ? কারণ আমরা তো জানি যে একটা ত্রিভুজের তিনটি উপাত্ত যখন অন্য ত্রিভুজের তিনটি উপাত্তের সমান হয় তখন ত্রিভুজদ্বয় কি হয়? সর্বসম হয়। তাহলে যেহেতু এই বৃত্তের মধ্যে এই ত্রিভুজের তিনটি উপাত্ত আর এই ত্রিভুজের তিনটি উপাত্ত পরস্পর সমান হলো, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ত্রিভুজদ্বয় কি? সর্বসম। বুঝছো কি? ত্রিভুজদ্বয় কি? সর্বসম। হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হলো কি, কোণের মধ্যে যদি কোণটা সমকোণ হয় তাহলে সেটা তুমি আলাদাভাবে প্রমাণ করতে পারবা, কিন্তু যদি ত্রিভুজের যে কোনো কোণ যদি তুমি আরেকটা ত্রিভুজের কোণের সাথে মিলাইতে দাও, অবশ্যই ওই কোণটা যে দুইটা বাহুর সাথে মিলে বা তার সংলগ্ন হতে হবে। তো এখানে আমাদের এই দুইটার সংলগ্ন এটা না, তবুও কিন্তু আমরা এই এই পয়েন্টটা কোণের এখানে নিতে পারবো। কেন? কারণ এটা সমকোণ, এই জন্য। সমকোণ হলে কোনো সমস্যা নেই, সমকোণ হলে আর যে কোনো দুইটা বাহু সমান হলেও কোনো অসুবিধা নেই। দেখো এখন ত্রিভুজ দুইটা সর্বসম। এখন বলো তো ত্রিভুজ সর্বসম হওয়ার পরে আমরা কোনটা প্রমাণ দেখাবো বলছিলাম? সি এফ আর এই দুইটা সমান দেখানোর কথা বলছিলাম। তাহলে এখন আমরা নিঃসন্দেহে লিখতে পারি যে কি এ ই ইকুয়াল কি? এ ইকুয়াল সি এফ। এই দুইটা পরস্পর সমান। আমরা বলতে পারি না বলতো? এখন আমরা বলতে পারি কি এ ইকুয়াল কি? সি এফ। এটা তো কোনো অসুবিধা আছে না। কেন? যেহেতু এই ত্রিভুজটা দুইটা আমরা সর্বসম দেখালাম। সর্বসম কথার অর্থ কি? ওই ত্রিভুজ দুটো সব দিক থেকে সমান। যদি সব দিক থেকে সমান হয় তাহলে কেন বলতে পারি না যে এ ইকুয়াল সি এফ? ওটা তো আর অসমান হবে না তাহলে। বুঝছো কি? এখন খেয়াল করে দেখো, আমরা এই সমান থেকে, এইটা যে অর্ধেক অর্ধেক সমান, এইটা থেকে আমরা এবি এবং সিডি সমান কিভাবে বের করবো? দেখো অলরেডি কিন্তু আমাদের এখানে এবি এবং সিডি কিন্তু আছে না? আচ্ছা, আমরা আমাদের সুবিধার জন্য এটাকে ধরে নিব 1 নম্বর সমীকরণ আর এটাকে ধরে নিব 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমি এই আর এই যে সিএফ যে সমান, এই সমান থিওরি থেকে আমরা এটার প্রমাণ করে নিয়ে আসতে পারবো। কিভাবে পারবো? এই যে দেখো, আমরা জানি এই এ আর সিএফ, এই মানে কি জানি? হাফ এবি জানি না? আচ্ছা, আমি এটা উপরে লিখে দিচ্ছি। দেখো তো, এই 1 নম্বর সমীকরণে আমাদের কি এ ইকুয়াল হাফ এবি ছিল না? তাহলে আমরা এই এ ই না লিখে এখানে আমরা এ এর পরিবর্তে এমন লিখতে পারি না হাফ এবি? পারি কিনা বলো? অনুরূপ ভাবে আমাদের 2 নম্বর সমীকরণে সিএফ ইকুয়াল হাফ সিডি ছিল না? তাই আমরা এখানে সিএফ না লিখে এখানে আমরা কি হাফ সিডি লিখতে পারি কিনা বলো তো? পারি। এখন দেখো তো, উভয় পাশ থেকে যদি হাফ হাফ কেটে দেই তাহলে কি আমরা এ বি ইকুয়াল সিডি পাচ্ছি কিনা বলো? আর আমাদের এটাই তো প্রমাণ করতে বলছে নাকি? এটা প্রমাণ করতে বলছে না? দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। বুঝছো? কোনো সমস্যা আছে? আশা করি আমাদের এগুলোতে কোনো সমস্যা হবে না। তোমরা উপপাদ্য গুলো আমি যেভাবে করাচ্ছি যদি একটু মাথায় রাখতে পারো, ইনশাআল্লাহ এরকম বৃত্ত সম্পর্কে যে কোনো উপপাদ্য সমাধান করতে পারবা। আজকে পর্যন্ত, আগামী দিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।